প্রিয় শিক্ষার্থীরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তোমাদেরকে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তবে তোমাদের কাছে অনুরোধ, এই করোনাকালীন এই সময়ে তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং বাংলাদেশ সরকার যে সকল আইন প্রণয়ন বা নিয়মকানুন প্রণয়ন করেন সেগুলো অবশ্যই মেনে চলবে। তোমরা যারা মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করো এবং বর্তমানে মাস্টার্স প্রথম পর্বে আছো, তাদের জন্য আমি ক্লাস নিচ্ছি। আমি যে ক্লাসটা নিয়ে আলোচনা করছি সেটা সাইকোলজিক্যাল টেস্টিং বা মনোবৈজ্ঞানিক অভিক্ষা। তোমরা তোমাদের কোর্স কোড দেখে নিবা 41, 34, 09 এবং আজকের লেকচার নং 14। এর আগে 13টা লেকচার দিয়েছি, এটা 14 নম্বর এবং আগামী দিন তোমাদের জন্য আমি 15 নং এবং সর্বশেষ লেকচারটা দিব। আজকে আমরা যে বিষয়ে কথা বলবো সেটা হলো আদর্শায়ন এবং নর্ম বা মানদণ্ড। আমি প্রমথ চন্দ্র সরকার, প্রভাষক, মনোবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আমার ইমেল আইডি। এই ইমেল আইডির মাধ্যমে তোমরা চাইলেই আমার সাথে কথা বলতে পারো অথবা সরাসরি আমার এই উপরের ঠিকানায় কলেজে চিঠি লিখতে পারো। দেখো, গত ক্লাসে আমরা ভ্যালিডিটি সম্পর্কে জেনেছিলাম, তার সংজ্ঞা, বৈশিষ্ট্য, ভ্যালিডিটি কখন কখন কমে যায়। তারপরে এর প্রকারভেদগুলো জানিয়েছিলাম যে অভিহিত মানে ফেস ভ্যালিডিটি, কন্টেন্ট ভ্যালিডিটি, তারপরে প্রেডিক্টিভ ভ্যালিডিটি, কনস্ট্রাক্ট ভ্যালিডিটি এবং নির্ভরযোগ্য এবং যথার্থতার মধ্যে কি সম্পর্ক বা পার্থক্য ছিল সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। দেখো যে আজকের এই ক্লাস শেষে আমরা এই বিষয়গুলো খুব ভালোভাবে জানতে পারবো। প্রথমত আমরা জানবো আদর্শায়নের সংজ্ঞা, আদর্শায়নের উদ্দেশ্য, আদর্শ মান বা মানদণ্ড, মানদণ্ডের বৈশিষ্ট্য। এরপরে আমরা জানবো মানদণ্ডের শ্রেণীবিভাগ। তো একটু তো শ্রেণীবিভাগ প্রথমে হলো দুই ভাগে ভাগ করা যায়। 1 নম্বরটাকে বলা হয় বিকাশমূলক মানদণ্ড এবং 2 নম্বরটাকে বলা হয় আন্তঃদল মানদণ্ড। তার মানে এখানে হলো একটা গ্রুপের মধ্যে আমরা দেখি, কিন্তু এই জিনিসটা হলো কি একাধিক গ্রুপের মধ্যে আমরা কিন্তু তুলনা করি। তাহলে এটা হলো কি একটা গ্রুপের বিভিন্ন সদস্যদের মধ্যে, যেমন একটা ক্লাসের 100 জন স্টুডেন্ট আছে, কার রেজাল্ট কার চেয়ে ভালো সেটা আমরা এই জায়গাতে করে থাকি। কিন্তু এই জায়গাতে হলো কি একটা দলের সাথে আর একটা দলের এই জায়গাটা, এই স্থানটা কিন্তু অনেক বড়। তো দেখো যে এই একের মধ্যে দুইটাই আছে, একটা হলো বয়স ভিত্তিক মানদণ্ড বা নর্ম, একটা হলো গ্রেড ভিত্তিক নর্ম। এবার 2 নম্বরটার ক্ষেত্রে ছিল শতমিক বা পার্সেন্টাইল নর্ম, স্ট্যান্ডার্ড স্কোর নর্ম। আমরা এই সাইডটা মূলত হলো কি 1, 2, 3, 4। তোমাদের বইয়ে হয়তো 1, 2, 3, 4। তাহলে কি নর্ম কয় প্রকার দেওয়া আছে? 4 প্রকার। আসলে আমরাও এখানে এই 4 প্রকারে আলোচনা করব আর দেখব যে হলো নর্মের আপেক্ষিকতা কি। প্রথমে আমরা জেনে নিব সংজ্ঞাটা, আদর্শায়নের সংজ্ঞাটা। যে আদর্শায়ন হলো সুঅভিক্ষার একটি অন্যতম বৈশিষ্ট্য। কোনো অভিক্ষায় প্রাপ্ত একই স্কোর মান বিভিন্ন পরীক্ষকের কাছে বিভিন্ন তাৎপর্য নিয়ে পরিস্ফুটিত হতে পারে। তাই অভিক্ষায় প্রাপ্ত ফলাফলের বিভিন্ন তাৎপর্য নিয়ে একটি নির্দিষ্ট পদ্ধতি রাখা উচিত। দেখো যে এখানে বলা আছে যে ধরলাম যে কেউ পেয়েছে কোনো একটা সাবজেক্টে 70। এই 70-এর মান কিন্তু বিভিন্ন পরীক্ষকের কাছে বিভিন্ন রকম হতে পারে, আবার এই 70 ফলাফলটাই বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারে। আচ্ছা, 70 মার্ককে তোমরা কেমন মনে করো? মোটামুটি। কিন্তু দেখবা যে যখন যখন একটা ক্লাসের মধ্যে এই 70ই হলো সবচাইতে হলো ভালো মার্ক, মানে 70ই হলো সর্বোচ্চ মার্ক, আর সবাই হলো 70-এর নিচে পেয়েছে। ধরো যে ইংরেজিতে কি 70 সর্বোচ্চ মার্ক আর সবাই হলো 70-এর নিচে পেয়েছে, তাহলে এটা কি বলবা?
কিছুক্ষণ আগে বলছিলাম মোটামুটি, কিন্তু এখন কি বলবা? ভালো। কিন্তু কোনো কারণে দেখলে যে ৭০ কে ভালো বললাম, কিন্তু ম্যাথের মতো সাবজেক্টে দেখবা যে এই ৭০টাই হলো কি সর্বনিম্ন মান। তাহলে ৭০-এর উপরে সবাই পেয়েছে ১০০ পর্যন্ত। তাহলে এই ৭০-কে কি বলতেছো এবার? এবার তুমি বলতেছো সবচাইতে হলো খারাপ মার্ক। অথচ প্রথমে তুমি বলছিলা মোটামুটি। যখন এই ৭০-এর বেশি সবচাইতে পারো সেটাকে বললা ভালো। যখন গণিতের ক্ষেত্রে এই ৭০টা সবার নিচে মার্ক, তখন এই ৭০-কে বলতেছো তুমি খারাপ। দেখো যে একটা জিনিসকে আমরা কিন্তু বিভিন্নভাবে ব্যাখ্যা করতে পারি। তাহলে অভিক্ষার এই গুণ বা বৈশিষ্ট্যকে বলা হয় আদর্শায়ন। যে কৌশলে কোনো অভিক্ষার পরিমাপের প্রাসঙ্গিক মান বা আদর্শ মান বা মানদণ্ড নির্ধারণ করা হয় সেই কৌশলকে আদর্শায়ন বলে। তাহলে দেখো যে এটা একটা কি কৌশল, পদ্ধতি বা প্রক্রিয়া। তাহলে যে কৌশলের মাধ্যমে আদর্শ মান আমরা ঠিক করি, তাহলে যে বিশ্লেষণের মাধ্যমে আমরা আদর্শ মান ঠিক করি সেটাই আমাদের হলো আদর্শায়ন। তাহলে এটা একটা পদ্ধতি। আদর্শায়ন বলতে বোঝায় অভিক্ষা প্রয়োগের একটি নির্দিষ্ট পদ্ধতি, যে পদ্ধতি এবং ফলাফল ব্যাখ্যার জন্য উপযুক্ত আদর্শ মান। এক কথায় বলা যায় কোনো অভিক্ষার আদর্শ মান বা মানদণ্ড নির্ণয়ের পদ্ধতি হলো আদর্শায়ন। এখন আমরা জানবো আদর্শায়নের উদ্দেশ্যগুলো কি কি। যে আদর্শায়নের উদ্দেশ্য হলো এমন একটি আদর্শ মান বা প্রাসঙ্গিক মান নির্ণয় করা যার প্রেক্ষিতে যে কোনো প্রাপ্ত স্কোরের তাৎপর্য বিভিন্ন পরীক্ষক একইভাবে নির্ণয় করতে পারেন। তাহলে আদর্শায়নের মূল উদ্দেশ্য হলো যে কোনো অভিক্ষার এমন একটা আদর্শ মান বা প্রাসঙ্গিক মান নির্ণয় করা যার উপর ভিত্তি করে যে এই যে ৭০ মার্ক কিছুক্ষণ আগে বলছিলাম, এই ৭০ মার্কটা কি হতে পারে সেটা যেন ব্যাখ্যা করতে ভালোভাবে পারে। এটা যেন সবার কাছে একই মতো হয়, বিভিন্ন জনের কাছে যেন বিভিন্ন রকম না হয়। তাহলে দেখো যে অভিক্ষার উদ্দেশ্য বিষয়বস্তু অনুসারে পদ নির্বাচন, এমন পদ নির্বাচন করতে হবে যেগুলোর জন্য অভিক্ষার উদ্দেশ্য এবং বিষয়বস্তুর সাথে যায়। অভিক্ষার প্রয়োগ পদ্ধতির মধ্যে সমতা ও সংগতি রাখা। তাহলে অভিক্ষা যে তৈরি করলাম, প্রয়োগ করব, এই পদ্ধতির মধ্যেও সমতা রাখতে হবে, সংগতি রাখতে হবে, উল্টাপাল্টা কিছু রাখা যাবে না। অভিক্ষার সময়সীমা নির্ধারণ, যে অভিক্ষার আদর্শায়ন প্রক্রিয়ার মধ্যে এর সময়সীমা নির্ধারণ করে দেওয়া দরকার। যে পরীক্ষা দিতেই আছে তাহলে তো হবে না। তোমাদের পরীক্ষার টাইম কত? 4 ঘন্টা, তাই না? তো এখন যদি কেউ 6 ঘন্টা দেয় আর কেউ 3 ঘন্টা দেয়, অবশ্যই কিন্তু রেজাল্টের উপর পার্থক্য আসতে পারে এবং পার্থক্য আসাটাই কিন্তু স্বাভাবিক। প্রাপ্ত স্কোরের তাৎপর্য নির্ণয় ও বিশ্লেষণ। তাহলে যে ফলাফলটা আমরা পাইলাম এর তাৎপর্য কি, এর বিশ্লেষণ করতে হবে না, এটা কোনো বিষয়ে প্রকাশ করে না। তাহলে আমাদের এই জিনিসটা কি করতে হবে, জানার হলো চেষ্টা করতে হবে। দেখো যে এরপরে অভিক্ষার যথার্থতা ও নির্ভরযোগ্যতা নির্ধারণ। তাহলে অবশ্যই অভিক্ষার যথার্থতা এবং নির্ভরযোগ্যতা নির্ধারণ করতে হবে। যদি অভিক্ষার মধ্যে এই দুটো গুণ নাই থাকে তাহলে কিন্তু সেটা অভিক্ষা বলে গণ্য করা কিন্তু হয় না। সেই জন্য অভিক্ষার তৈরির প্রতিটা ধাপেই আমাদের আদর্শায়ন করতে হয়। শিক্ষণ ও শিখন কার্যকরিতার বিচার। তাহলে এটা দিয়ে কোন ধরনের আমরা শিক্ষণ করতে পারি সেটা কার্যকরিতার বিচার করতে হয়। অভিক্ষার আদর্শ মান নির্ণয়, আদর্শায়নই তো হলো কি আদর্শ মান নির্ণয় করার প্রক্রিয়া, যে এর মাধ্যমে আমরা আদর্শবান বা নরম নির্ণয় করতে পারি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ পারদর্শিতা নিরূপণ, যে আদর্শায়নের মাধ্যমে বিভিন্ন অভিক্ষার প্রাপ্ত স্কোরগুলোর তুলনামূলক বিচারকরণের মাধ্যমে শিক্ষার্থীর ভবিষ্যৎ পারদর্শিতার সম্ভাবনা নিরূপণ করা যায়। দেখো কোনো ব্যক্তির সাবলাঙ্ক দেখা মাত্রই মূল্যায়ন করা সম্ভব নয়। যেমন আমরা কিন্তু মানুষের মুখ দেখে বলতে পারি না যে কার মধ্যে কি অবস্থা। তাহলে কোনো অভিক্ষা অংশগ্রহণ করে যে স্কোর পাওয়া যায় সেটা ভালো নাকি খারাপ সেটা কিন্তু বলা সম্ভব নয়। ব্যক্তির সাবলাঙ্ক ভালো বা মন্দ নির্ণয় ব্যাখ্যা করা হয় একটি দল বা একাধিক দলের সাবলাঙ্কের সাথে তুলনা করে। এই যে কিছুক্ষণ আগে বললাম যে ৭০ মার্ক এটা কি ভালো না খারাপ মার্ক, তাহলে কি করতে হবে, হয় ওই ক্লাসের সবার মধ্যে তুলনা করতে হবে, না হলে অন্য স্কুলের সাথে তুলনা করে বলতে হবে এই ৭০ মার্ক ভালো না খারাপ মার্ক। তাই কোনো সাবলাঙ্ককে ভালো কিংবা খারাপ বলা হয় না, বলা হয় সাবলাঙ্কটি তুলনামূলকভাবে অন্য হচ্ছে ভালো বা খারাপ। এই যে ৭০ মার্ক পেয়েছে এটা কিন্তু কোনোভাবেই আমরা বলতে পারবো না এটা ভালো না খারাপ। তাহলে কি বলতে পারবো, যে অন্যান্যদের তুলনায় ভালো না খারাপ। ওকে, এই জন্য ব্যক্তির সাবলাঙ্ক ব্যাখ্যা করার জন্য দুটি উপায় অবলম্বন করা হয়। অভিক্ষার্থীর সাবলাঙ্ককে তার দলের অন্যান্য অভিক্ষার্থীর সাবলাঙ্কের সাথে তুলনা করা হয়
এবং দলে তার তুলনামূলক অবস্থান নির্ণয় করা হয়। তাহলে দেখো যে কি বললো, তুলনামূলক অবস্থাটা কি সেটা অভিখ্যাতির সাফল্যাঙ্কের সাথে একই রকম উচ্চ পর্যায়ের কতগুলো দলের সাথে তুলনা করে দেখা যায় ব্যক্তি কোন দলের সমপর্যায়ে আছে। উদাহরণস্বরূপ বলা যায় 10 বছর শিশুদের বুদ্ধিমত্তা নির্ণয়ের একটি মানদণ্ড তৈরি করা হবে। তাহলে করতে হবে কি, ধরো যে বাংলাদেশে যত হলো 10 বছরের শিশু আছে, পড়াশোনা করুক আর না করুক, তাদের সবারই হলো যে ওই অভিজ্ঞতার গড় মান কত সেটা হলো বের করতে হয়। তাহলে কি আমরা সারা বাংলাদেশের সবাইকে নিতে পারবো? তা তো কিন্তু নিতে পারবো না। তাহলে সমগ্র বাংলাদেশের 10 বছরের যত শিশু আছে তারা যেন প্রতিনিধিত্ব করতে পারে তার উপর ভিত্তি করে কি করলাম, একটা প্রতিনিধিত্বমূলক দল গঠন করলাম। তাহলে বাংলাদেশে যদি হয়তোবা 10 লাখ যদি 10 বছরের শিশু থাকে, তাহলে আমাদের কমপক্ষে 10 থেকে 20,000 কিন্তু নিতে হবে, তাদের একটা গড় পাবো। এই গড়টার উপর ভিত্তি করে পরবর্তী শিশুদের আমরা কি করব, বা অন্যান্য শিশুদের বলবো তার আইকিউ অন্যের তুলনায় ভালো বা কম। ওকে, এই প্রতিনিধিত্বমূলক দলের উপর অভিক্ষা চালানো হয় এবং তাদের প্রাপ্ত বুদ্ধিমত্তা থেকে বুদ্ধিমত্তার গড় আদর্শ বিস্তৃতি বের করা হয়। এটি মানদণ্ড হিসেবে বিবেচিত। কিছুক্ষণ আগে আমি যে কথাটা বললাম, এই গড়টার সাথে পরবর্তীতে আমরা তুলনা করি। তাহলে পরবর্তীতে সকল 10 বছরের শিশুর বুদ্ধিমত্তা নির্ণয় করার এই আদর্শিত দলের গড় ও আদর্শ বিস্তৃতির সাথে তাদের সাফল্যাঙ্কের তুলনা এবং মূল্যায়ন করা হয়। এবার আমরা মূল বিষয়ে এসেছি যে আদর্শ মান বা নর্ম কি। যে একটি উত্তম মনোবৈজ্ঞানিক অভিক্ষার অপরিহার্য সত্য হলো এই আদর্শ মান বা নর্ম। কোনো অভিক্ষায় মানদণ্ড হলো এমন একটি প্রতিনিধিত্বশীল সংখ্যা বা মূল্যমান যার সাথে অভিক্ষার বিভিন্ন সাফল্যাঙ্ক তুলনা করা যায় এবং ব্যাখ্যা বিশ্লেষণ করা যায়। দেখো যে এখানে একটা সংজ্ঞা আছে যে একটি অভিক্ষার স্কোর বা সাফল্যাঙ্ক সমূহের একটি আদর্শ বা প্রতিনিধিত্বশীল মূল্যমানকেই আমরা মানদণ্ড বলছি। আরো একটা সংজ্ঞা দেখো যে মানদণ্ড হলো কর্মদক্ষতার আদর্শ যা একই ধরনের অভিক্ষার এক ব্যক্তির স্কোর বা সাফল্যাঙ্কের সাথে অন্য ব্যক্তির সাফল্যাঙ্কের তুলনায় স্বীকৃতি প্রদান করে থাকে। এটাই হলো আমাদের নর্ম বা আদর্শ মান। দেখো যে আদর্শ মানের বা নর্মের কিছু বৈশিষ্ট্য আছে। আদর্শ মান বা মানদণ্ডের প্রত্যেকটি একক সমান হতে হবে। স্থান, কাল ও পাত্রভেদে আদর্শ মানটি একই অর্থে ব্যবহার করতে হবে। আদর্শ মানটির একটি সত্যিকার শূন্যস্থান থাকতে হবে যা একটি বিশেষ গুণ বা বৈশিষ্ট্যের সম্পূর্ণ অনুপস্থিতি নির্দেশ করে। একটি আদর্শ মান অবশ্যই পরীক্ষকের বৈশিষ্ট্যের সাথে সঙ্গতিপূর্ণ হবে। যে আদর্শ মানের সাহায্যে অভিক্ষাতির মূল্যায়ন করা হয় তার ফলাফল সমূহের জন্য স্থায়ী হয় এবং পুনরুৎপাদন যোগ্য হয়, তার মানটি নির্ভরযোগ্য ও যথাযথ হতে হবে। তাহলে আদর্শ মানের সাহায্যে যদি অভিক্ষাতিদের আমরা মূল্যায়ন করে থাকি তাহলে ফলাফল সমূহ স্থায়ী হতে হবে। তার মানে যদি এরপরেও যদি আমরা টেস্ট গ্রহণ করি তাহলে একই ধরনের ফলাফল যেন পাওয়া যায়। আর মানদণ্ডে কি তার মানে হতে হবে নির্ভরযোগ্য এবং যথার্থ। দেখো মানদণ্ডের শ্রেণী বিভাগ, যে আমরা এটাকে সাধারণত দুই ভাগে ভাগ করতে পারি। স্টিভেন্স ভাগ করছিলেন, একটা হলো অন্তর্দলীয় তুলনা অন্ত, আর একটা হলো কিন্তু আন্ত। অন্ত মানে হলো একই দলের বিভিন্ন শিক্ষার্থীদের মধ্যে অভিজ্ঞতাদের সাথে তুলনা, আর আন্ত অন্তকক্ষ প্রতিযোগিতার আন্তকক্ষ বা আন্ত কলেজ এই কথাগুলো আছে সেই জিনিসটাই আর কি অন্যান্য দলের সঙ্গে তুলনা। তো দেখো মানদণ্ড সঙ্গে নিয়মিতভাবে ভাগ করছেন, একটাকে বলছেন বিকাশমূলক, আরটা বলছেন আন্তদলীয়। তো বিকাশমূলকের এখানে ভাগগুলো আর কি যাই হোক, যে আমরা এই 4টা ভাগ হলো করার চেষ্টা করবো। পার্সেন্টাইল, বয়স ভিত্তিক, স্ট্যান্ডার্ড স্কোর আর গ্রেড ভিত্তিক, এই 4টা আমরা এখন আলোচনা করতে যাচ্ছি। দেখো বয়স ভিত্তিক জিনিসটা কি, যে যেসব বৈশিষ্ট্য বা গুণাবলী বয়সের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় সেসব গুণাবলী পরিমাপকে ব্যাখ্যা করার জন্য যে মানদণ্ড বা নর্ম ব্যবহার করা হয় সেটি মূলত বয়স ভিত্তিক নর্ম বা আদর্শ মান। সাধারণত কোনো বৈশিষ্ট্যের জন্য বয়স ভিত্তিক নর্ম হলো সেই বয়সের লোকদের বৈশিষ্ট্যের গড় পরিমাপ। তাহলে এখানে বয়সের উপর ভিত্তি করে একটা গড় মান থাকে, সেটাকে বলছি আমরা গড় ভিত্তিক বয়স ভিত্তিক আদর্শ মান। এখন উদাহরণ হিসেবে আমরা ওজনের কথা বলতে পারি, যে 15 বছর মেয়েদের একটি প্রতিনিধিত্বমূলক নমুনা নিয়ে
তাদের উচ্চতার গড় নেওয়া হয় এবং এই গড়ের ওজন হলো 15 বছর মেয়েদের ওজনের আদর্শ মান বা মানদণ্ড। এখন আমরা যদি দেখো যে একজন মেয়ের ওজন মূল্যায়ন করতে গেলে আমরা তার ওজনকে বিভিন্ন বয়সের মানদণ্ডের সাথে তুলনা করে যে বয়সের ওজনের সাথে মিলে যায় সেই বয়সের মাপকাঠিতে প্রকাশ করা যায়। দেখো প্রতিটা দেশের সরকার করছে কি এর আগেই তো এর আগেই হলো যে কোন বয়সে আসলে আমাদের কেমন ওজন হওয়া উচিত, কত থেকে কত ওজন হওয়া উচিত, এরকম রেকর্ড কিন্তু আছে। তাহলে আমরা যখন এখন ডাক্তারের কাছে যাই বা এমনি হলো আমাদের ওজন মাপি বা আমাদের উচ্চতা হলো মাপি, তখন কিন্তু আমরা বলতে পারি যে বয়সের তুলনায় আমাদের ওজন বা উচ্চতা ঠিক আছে কিনা। তাহলে আগে থেকে যে একটা মাপকাঠি তৈরি করা আছে তার সাথেই কিন্তু আমরা নিজের এই জিনিসটাকে আমরা তুলনা করেই বলতে পারছি আমার ওজন বেশি আছে কিনা, ঠিক আছে কিনা বা উচ্চতা ঠিক আছে কিনা। তো আবার 15 বছর বয়সের একটি মেয়ের ওজন ওই বয়সের মেয়ের ওজনের মানদণ্ডের সাথে তুলনা করে বলা যায় মেয়েটা স্লিম নাকি মোটা। তাহলে কি করে যে যদি মানদণ্ডের ওজনের থেকে কম হয় তবে তাকে আমরা বলবো রোগা, যদি মানদণ্ডের ওজনের সমান হয় তাকে বলবো আমরা স্লিম, আর যদি মানদণ্ডের ওজনের চেয়ে বেশি হয় তাকে বলবো আমরা কি মোটা। তাহলে এই রকমের উপর ভিত্তি করে আমরা কিন্তু সহজেই বলতে পারি। এমনভাবে জ্ঞান, বুদ্ধি, সামাজিকতা, রুচি ইত্যাদি বিভিন্ন বৈশিষ্ট্যের জন্য বয়স ভিত্তিক মানদণ্ড তৈরি করা হয়। দেখবো যে তোমাদের ডাক্তারের কাছে গেলে এইরকম রেখা একদিকে হলো ওজন থাকে আর একদিকে হলো মাস থাকে, এদিকে মাস। তাহলে বাচ্চাদের প্রতি মাসে কত কেজি করে ওজন তোমরা দেখছো কিনা জানি না, কিন্তু দেখবো যে এখন প্রতিটা বাচ্চাদের এই জিনিস দেওয়া থাকে যে তাদেরকে ওজন এইভাবে আস্তে আস্তে হলো বাড়তে হবে। হওয়ার সময় হয়তো বা ও 2 কেজি হতে পারে, 2 কেজি, দেখবে আস্তে আস্তে এরকম বাড়বে। সেই জিনিসটাই বলছি, যদি কারো যদি ওজন মনে করে থাকে এখানে, তাহলে সে হলো কম ওজন, পাতলা ওজন থাকার কথা ছিল কোথায়, এখানে। আর যদি কারো যদি ওজন থাকে এখানে, সে হলো কি অবশ্যই হলো মোটা। সুবিধা দেখো যে এই আদর্শ মানটা তৈরি করা খুব সহজ ব্যাপার এবং সহজেই সবাই বুঝতে পারে। দেখো যে মানদণ্ড তৈরি করা, ব্যবহার করা খুব সহজ কাজ। বয়সের সাথে সাথে ক্রমবিকাশমান বৈশিষ্ট্য মূল্যায়নের এই মানদণ্ড খুব কার্যকর। তাহলে শুধুমাত্র যে বৈশিষ্ট্যগুলো বয়স বৃদ্ধির সাথে সাথে ক্রমবিকাশ লাভ করে সেই বৈশিষ্ট্যগুলো সহজেই হলো পরিমাপ করা যায়। দেখো এখানে কিন্তু সীমাবদ্ধতা বেশ কয়টা আছে, যে বয়সের সাথে সাথে ক্রমবিকাশমান বৈশিষ্ট্য সম মূল্যায়নে এই মানদণ্ড খুবই কার্যকর। তাই যেসব বৈশিষ্ট্য বয়সের সাথে সাথে সমহারে বৃদ্ধি পায় না সেসব বৈশিষ্ট্য এই মানদণ্ড ব্যবহার করা যায় না। তারপরে দেখো যে মানদণ্ডগুলোর এককগুলো সমান নয়, অর্থাৎ স্কেলের সব বিন্দুতে এককের বৃদ্ধি সমপরিমাণ নির্দেশ করে না। এরপরে এই মানদণ্ড তৈরি করার জন্য সব বয়সে প্রতিনিধিত্বমূলক একটি নমুনা দল প্রয়োজন। একই বয়সের নমুনা ভিত্তিক অনেকগুলো দল সংগ্রহ করা খুবই কিন্তু জটিল কাজ। প্রতিভাবান, প্রতিবন্ধী, ব্যতিক্রমী ব্যক্তিদের সাধারণত বয়সভিত্তিক মানদণ্ডে মূল্যায়ন করা যায় না, কারণ এদের হলো যে কোনো কিছু অন্যের তুলনায় বেশি বা কম থাকে। উচ্চতা, ওজন কিংবা বুদ্ধি এরকম কিছু বৈশিষ্ট্য ছাড়া অন্যান্য বৈশিষ্ট্য কিন্তু এর মাধ্যমে সেইভাবে পরিমাপ করা যায় না। এবার আমরা 2 নম্বর পড়ছি গ্রেড বা শ্রেণীভিত্তিক যেটা আদর্শ মান, সেটা যে কোনো ব্যক্তির সাফল্যাঙ্ক বা স্কোর ব্যাখ্যা করার জন্য যখন শ্রেণীভিত্তিক গড় মান ব্যবহার করা হয় তখন তাকে শ্রেণীভিত্তিক আদর্শ মান বা গ্রেড মানদণ্ড বলে। যেমন একাডেমিক বিভিন্ন বিষয়ের বাংলা, গণিত, ইংরেজি ইত্যাদির দক্ষতা পরিমাপ করার জন্য শিক্ষার্থীদের সাফল্যাঙ্ক বা স্কোরকে শ্রেণীভিত্তিক মানদণ্ডের তুলনা প্রকাশ করতে হয়। তাহলে আগে যে শ্রেণীভিত্তিক একটা জিনিস করা আছে তার উপর ভিত্তি করে আমরা এর তুলনা করে থাকি আর কি। এটা আমরা কি করে তৈরি করব, যে একটি অভিক্ষাকে বিভিন্ন শ্রেণীর ছাত্রদের উপর প্রয়োগ করা হয়, প্রত্যেক শ্রেণীর জন্য একটি গড় সাফল্যাঙ্ক বা স্কোর নির্ণয় করা হয়। দেখো আমরা তো পরে তুলনা করি একজনের জন্য, দুইজনের জন্য, কিন্তু প্রথমে তৈরি করতে গিয়ে একবারে 10,000, 20,000, 30 জনের উপর প্রয়োগ করে কিন্তু কি করতে হয়, একটা গড় সাফল্যাঙ্ক বের করতে হয়।
আর এই 20-30 হাজার জনের গড়ের সাথেই কিন্তু কি করতে হয়, তারপরে আমাদের তুলনা করতে হয়, 2-1 জনের সাথে কিন্তু না, আবারও বলছি। তো প্রতিটা শ্রেণীর জন্য কিন্তু, যে প্রথম শ্রেণীর জন্য, দ্বিতীয় শ্রেণীর জন্য, তৃতীয়, নবম, দশম, প্রতিটারই জন্য কিন্তু আলাদা আলাদাভাবে রেকর্ড তৈরি করা আছে। তাহলে দেখো যে একটা শ্রেণীর জন্যই যদি, প্রথম শ্রেণীর জন্যই যদি 10,000 যদি ধরি, তাহলে দ্বিতীয় শ্রেণীর জন্য 10,000, তাহলে গবেষণা করার জন্য কত মানুষের দরকার হয় একটা শুধু আন্দাজ করার চেষ্টা করো। গাণিতিক দক্ষতা পরিমাপ করার জন্য কোনো অভিক্ষার মানদণ্ড তৈরি করতে হলে 225টি একটি নির্ভরযোগ্য ও যথার্থ অভিক্ষাকে চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক শ্রেণীর নমুনা দলের উপর প্রয়োগ করে প্রত্যেক শ্রেণীর জন্য একটি গড় সাফল্যাঙ্ক বা স্কোর নির্ণয় করতে হবে। কোনো ছাত্রের নম্বর মূল্যায়ন করতে গেলে সেই ছাত্রের সাফল্যাঙ্কটি তার শ্রেণীর জন্য গড় নম্বরের তুলনা করে ব্যাখ্যা করতে হয়। এই হলো ব্যাপারটা আর কি। দেখো যে আমরা এবার সুদের সমূহ জানার চেষ্টা করব, যে এই নর্মের সহজবোধ্য, সহজেই বোঝা যায়, ঠিক আগেরটার মতোই, এখানে তেমন কঠিন কিছু নাই। আর এই নর্ম তৈরি এবং ব্যবহার করাও সহজ। স্কুলের বিভিন্ন শ্রেণীর ছাত্রদের নমুনা নিয়ে এই মানদণ্ড আমরা তৈরি করতে পারি। দেখো যে কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো, গ্রেড নর্মের এককগুলো সমান নয়, অর্থাৎ কোনো বিশেষ ক্ষমতা ও দক্ষতা এক গ্রেড থেকে অন্য গ্রেডে সমানুপাতিক হারে বৃদ্ধি পায় না। ঠিক এইটা আগেরটার মতোই সমস্যা। একাডেমিক ক্ষেত্র ছাড়া অন্যান্য বিষয়ের ক্ষেত্রে এই মানদণ্ড খুব বেশি গ্রহণযোগ্য নয়। আর বয়স ভিত্তিক মানদণ্ডের মতো গ্রেড ভিত্তিক মানদণ্ডের ক্ষেত্রেও নির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য ছাড়া সকল বৈশিষ্ট্যের ক্ষেত্রে ব্যবহার করা সম্ভব হয় না। তাহলে এই প্রথম দুটার বড়ই সমস্যা হলো যে নির্দিষ্ট বৈশিষ্ট্যের ক্ষেত্রেই শুধু, আগেরটা শুধু বয়সের ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, আর এটা শুধুমাত্র গ্রেড বা শ্রেণীর ক্ষেত্রে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য ছিল, অন্য ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য হয় না। দেখো যে শতমিক বা পার্সেন্টাইল নর্ম, এবার আমরা জানবো যে শতমিক মানদণ্ড শতাংশ সাফল্যাঙ্কের ভিত্তিতে নির্ণয় করা হয়, যে 100-এর উপর ভিত্তি করে, যেটা আমরা এখন সাবজেক্টের পরীক্ষা দিতে গিয়ে দেখি। যে কোনো স্কুলের শতাংশ র্যাঙ্ক বলতে বোঝায় যে ওই স্কুলের নিচে প্রাপ্ত বন্টনের শতকরা কত ভাগ স্কোর আছে। এই গাণিতিক রীতিকে কাজে লাগিয়ে যখন একটি অভিক্ষার আদর্শমান বা মানদণ্ড নির্ণয় করা হয়, তখন তাকে শতমিক আদর্শমান বা মানদণ্ড বলে। দুঃখিত। দেখো যে শতাংশ আদর্শমান নির্ণয়ের জন্য প্রস্তুতকৃত অভিক্ষাটিকে একটি প্রতিনিধিমূলক দলের উপর প্রয়োগ করা হয়, পরে প্রাপ্ত স্কোরগুলো শতাংশ র্যাঙ্ক নির্ণয় করা হয়। ধরা যাক যে একজন শিক্ষার্থী একটি অভিক্ষায় কত 35 মার্ক পেয়েছে, মনে করো 35 মার্ক পেয়েছে পরীক্ষা দিয়ে। শতাংশ আদর্শমানের তালিকায় থেকে অভিক্ষায় 35 করে র্যাঙ্ক পাওয়া গেল। 35-এর জন্য তার র্যাঙ্ক পাওয়া গেল কত, 85। মানে কে কত মার্ক পেয়েছে তার উপর ভিত্তি করে তাদের পর্যায়ক্রমে সাজিয়েছি, সাজানোর পর পাওয়া গেল যে তার ক্রমিক নম্বর কত, 85। তাহলে এর অর্থ আমরা বুঝবো যে তার শ্রেণীর শতকরা 85 জন শিক্ষার্থীর উপরে স্কোর পেয়েছে, তাহলে 85 জন তার নিচে, আর তাহলে 14 জন তার হলো উপরে আছে। বয়স ভিত্তিক এবং গ্রেড ভিত্তিক মানদণ্ডের অসুবিধা দূর করার জন্য শতমিক মানদণ্ড ব্যবহার করা হয়। তার মানে এটা অন্যদের চেয়ে বেশ ভালো। দেখো যে সুবিধাগুলো বলি, যে শতমিক মানদণ্ড অপেক্ষাকৃত সহজে নির্ণয় করা যায়, লেখচিত্রে শতমিক মানদণ্ডকে পরিবেশন করা যায়, এর মাধ্যমে কোনো অভিক্ষাতির প্রাপ্ত স্কোরকে অন্য যে কোনো অভিক্ষাতির প্রাপ্ত স্কোরের সঙ্গে যথার্থভাবে তুলনা করে সঠিক ব্যাখ্যা দেওয়া যায়, অভিক্ষাতির অবস্থানকে তার দলের অবস্থানের সাথে তুলনা করে সত্যিকার অবস্থান নির্ণয় করা যায়। যে কোনো বৈশিষ্ট্য পরিমাপের মানদণ্ড নির্ধারণের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা যায়। দেখো যে শতমিক মানদণ্ডের আমরা কিছু সীমাবদ্ধতা দেখব। যদি শিক্ষাগত যোগ্যতা বয়স অভিক্ষার স্কোরকে প্রভাবিত করে, তাহলে কিছু কিছু বিষয় যদি প্রভাবিত করে, তাহলে কিন্তু এই শতমিক আদর্শ মানও কিন্তু কাজে তেমন লাগে না এবং বেশ অসুবিধাজনক। একটি দলভুক্ত ব্যক্তির স্কোরকে অন্যান্য দলের শতাংশ র্যাঙ্কের পরিপ্রেক্ষিতে মূল্যায়ন করতে গেলে তা নির্ভুল নাও হতে পারে। এতে স্কেলের একেক দিক থেকে ত্রুটি বিদ্যমান থাকে, যেমন 40 থেকে 41 এই দুটির সঙ্গে র্যাঙ্কের পার্থক্য এবং 70 থেকে 71 এই দুই র্যাঙ্কের পার্থক্য কিন্তু সমান নয়। তাহলে আমরা কি করলাম, মার্কের ভিত্তিতে
র্যাঙ্ক করলাম, অথবা ধরো যে 1 রোল 2 রোল 3 রোল 4 রোল করলাম, যেটা রেজাল্টের ভিত্তিতে আমাদের হয়, তাহলে 1 আর 2 রোলের মধ্যে মার্কের যে পার্থক্য, সেটা কি মনে করো যে 11 আর 12 রোলের মধ্যে মার্কের পার্থক্য একই? এটা কিন্তু জীবনে কিন্তু সম্ভব নয়। কোনো কোনো সময় 1 মার্কের জন্য রোলের পার্থক্য হয়েছে, আবার কোনো কোনো সময় হয়তো বা 100 মার্কের জন্য রোলের পার্থক্য হতে পারে। এই যে অসুবিধা। এবার আমরা জানবো যে আদর্শ স্কোর মান। আমরা সর্বশেষটা জানার চেষ্টা করছি। আদর্শ স্কোর মান আদর্শ স্কোরের ভিত্তিতে বা জেড স্কোরের ভিত্তিতে নির্ণয় করা হয়। যখন কোনো প্রাপ্ত স্কোরকে বন্টনের আদর্শ বিস্তৃতির এককে পরিবর্তন করা হয়, তখন তাকে জেড স্কোর বলে। যখন স্কোরটি সুবিধা অনুযায়ী অপর একটি বন্টনের জেড স্কোরে পরিবর্তিত করা হয়, তখন তাকে বলা হয় আদর্শ স্কোর। তো বন্টনের আদর্শ স্কোর দ্বারা যখন কোনো অভিক্ষার প্রাপ্ত বিভিন্ন স্কোরের নর্ম বা আদর্শ মান নির্ণয় করা হয়, তখন তাকে আদর্শ স্কোর মান বলা হয়। তো এটাই যে এইরকম আর কি, এর মাধ্যমে আমরা করতে পারি। আর একদিন তো জানার চেষ্টা করছিলাম। তো আদর্শ স্কোর মান নির্ণয়ের জন্য অভিক্ষাটিকে একটি প্রতিনিধি স্থানীয় দলের উপর প্রয়োগ করা হয়। এর ফলে প্রাপ্ত স্কোরগুলোর গড় ও আদর্শ বিস্তৃতি নির্ণয় করা হয়। পরে সুবিধাজনক একটি কল্পিত বন্টনের গড় ও আদর্শ বিস্তৃতি ধরে নিয়ে স্কোর মানগুলোকে একটি আদর্শ স্কোরে রূপান্তরিত করা হয়। এগুলো গাণিতিক, তোমরা আদর্শ বিস্তৃতি পড়তে গেলেই এই জিনিসগুলো জানবা। তো সুবিধাগুলো এখন জানবো যে আদর্শ স্কোর মান নির্ণয় পদ্ধতিতে স্কোরের মান ইচ্ছামতো বৃদ্ধি করা যায়, যা বুঝবার পক্ষে সুবিধাজনক। অন্যান্য আদর্শ মানের অসুবিধা দূর করা যায়। এতে এককের সমতা থাকায় স্কোর মানগুলো নিয়ে ইচ্ছামতো গাণিতিক প্রক্রিয়া সম্পাদন করা যায়। সকল ধরনের পরিমাপে এই মানদণ্ড ব্যবহার করা যায়। এই মানদণ্ড স্থান কাল পাত্র হতে সমান অর্থ বা তাৎপর্য বহন করে থাকে। আসলে এই জিনিসটাই আমরা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করে থাকি। তবে যে ক্ষেত্রে বয়স ভিত্তিক বা শ্রেণী ভিত্তিক আদর্শ মানগুলো খুব সহজেই অ্যাপ্লাই করা যায়, সেই ক্ষেত্রে সেগুলো ব্যবহার করি। তবে এটার ভুলের পরিমাণ বা অন্যান্য ব্যাপারগুলো খুব কম। যে ব্যক্তির স্তরকে আদর্শ স্কোরে রূপান্তর করা হলে যে কোনো ভগ্নাংশ পাওয়া যেতে পারে, অনেক সময় ঋণাত্মকও হতে পারে। এই দুটাই হলো এখানকার সমস্যা। দেখো, এবার আমরা জানবো যে মানদণ্ডের আপেক্ষিকতা। তার মানে যে এই মানদণ্ডগুলো যে তৈরি করলাম, আদর্শ মানগুলো তৈরি করলাম, এগুলো কি স্থান কাল পাত্রভেদে সব জায়গায় ভালোভাবে কাজ করে থাকে? উত্তরটা হলো যে না। কোথায় কোথায় এগুলো সমস্যা তৈরি করে বা কোথায় কোথায় সম্ভাবনা তৈরি করে, সেই জিনিসগুলো এখানে আমরা জানার চেষ্টা করব। যে অভিক্ষা গ্রহণকারীদের স্বল্পাঙ্ক ব্যবহার করার ক্ষেত্রে বিভিন্ন সময়ে প্রয়োজন অনুসারে বিভিন্ন রকম মানদণ্ড ব্যবহার করা হয়ে থাকে। এই সমস্ত মানদণ্ড সমূহ তৈরি বা উন্নয়নের সাথে আরো কতগুলো বিষয় জড়িত থাকে, যার উপর নির্ভর করেই মূলত আমরা এগুলো বর্ণনা ব্যাখ্যা করতে পারি, বুঝতে পারি আমরা এটি নির্ভরযোগ্য কি না। তো দেখো যে প্রথম বিষয়টা হলো যে উদ্দেশ্য ভিত্তিক তুলনা। যে কোন উদ্দেশ্যের উপর ভিত্তি করে আমরা তুলনা করছি সেটা। ধরা যাক একজন ছাত্র একটি বিষয়ে ৭০ পেয়েছে এবং আরেকটি বিষয়ে পেয়েছে ৯৫। ধরো যে হ্যাঁ, স্কুলের কোনো একজন ছাত্র পেয়েছে ৭০, একটা সাবজেক্টে পেয়েছে ৯৫। তাহলে কোনটা ভালো, ৭০ ভালো না ৯৫ ভালো? আমি জানি, তোমরা বলবা স্যার ৯৫ ভালো, ৭০ কম মার্ক পেয়েছে, ৯৫ বেশি মার্ক পেয়েছে। কিন্তু ব্যাপারটা আসলে তাই নয়। তোমাদের কিন্তু কিছুক্ষণ আগেই বলছিলাম যে ধরো যে এখানে ৭০ হলো ইংলিশ, কি ইংরেজি, দেখা গেলো ৭০ পেয়েছে কিন্তু সবার চেয়ে বেশি পেয়েছে, ইংরেজিতে হলো ৭০ মার্কেই সর্বোচ্চ। আর এটা হলো ম্যাথ, মানে গণিতে ৯৫। এখানে দেখা গেল যে তোমার ভাইটাই হলো ৯৫ পেয়েছে, এখানে সবচেয়ে কম মার্ক, আর সবারই মার্ক ৯৫ এর উপরে। তাহলে এবার বলো, ইংরেজিতে ভালো করেছে না গণিতে ভালো করেছে? অবশ্যই ইংরেজিতে ভালো করেছে, কারণ সবার চাইতে ওই শ্রেণীর চাইতে হলো সবচেয়ে বেশি মার্ক পেয়েছে। তো এখন এই দুটো বিষয়ে প্রাপ্ত নাম্বার কি তার সঙ্গে খুব বেশি তথ্য দিতে পারছে না, বা কি পড়তে সে কেমন করবে এই সঙ্গে খুব বেশি আভাস দিতে পারছে না। ঠিক একইভাবে কোনো বিশেষ দক্ষতা পরিমাপক অভিক্ষায় প্রাপ্ত সাফল্যাঙ্কর সাহায্যে খুব বেশি কিছু জানা সম্ভব হয় না, যতক্ষণ পর্যন্ত সাফল্যাঙ্কটি কোনো মানদণ্ডের সাপেক্ষে মূল্যায়ন করা হয়। তাহলে অবশ্যই কি লাগবে, আমাদের একটা
আদর্শ মান, নর্ম বা মানদণ্ড লাগবে যখন আমরা এটা তুলনা করতে পারবো। এই কারণে আদর্শিত দলটি খুব সতর্কতার সাথে তৈরি করতে হবে। এখন মনে করো যে যদি এই গণিতে যদি গড় মান থাকতো, আদর্শ পরিস্থিতি থাকতো, তাহলে তুলনা করতে পারতাম। আবার যদি এটা যদি গড় বিস্তৃতি থাকতো, গড় মান থাকতো, তাহলে তুলনা করতে পারতাম। তাহলে গড়ের চেয়ে যদি উপরে হয় তাহলে ভালো বলবো, গড়ের চেয়ে নিচে হলে সেটাকে আমরা খারাপ বলে গণ্য করব। তো এখানে এত কিছু বলার দরকার নেই, আমি বলে দিয়েছি। পরেরটাতে যাই, যে আদর্শ নমুনা। অভিক্ষার সাফল্যাঙ্ক মূল্যায়ন করার ক্ষেত্রে মানদণ্ড তৈরি করার সময় যে আদর্শ নমুনা বা দল তৈরি করা হয় সেটি যেন যথাযথভাবে তৈরি করা হয়। যেহেতু এই আদর্শ দলের সাপেক্ষে পরবর্তীতে যারা অভিক্ষা গ্রহণ করবে তাদের ফলাফল মূল্যায়ন করা হবে, সেজন্য আদর্শ দলটি যথাযথভাবে তৈরি করা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে অবশ্যই কি নমুনাটা যেন প্রতিনিধিত্বমূলক নমুনা আমরা পাই, আদর্শভাবেই কিন্তু এটা করতে হবে। যদি এখানে যদি আদর্শ না হয় নমুনাটা, তাহলে ফলাফল আবার আদর্শ হয় কেমন করে? সেই জন্য আমরা যেটা নমুনায়ন চ্যাপ্টারে যে বিষয়গুলো পড়েছি সেই বিষয়টাই কিন্তু এখানে। তো অবশ্যই নমুনা নির্বাচন করতে হবে জেনে শুনে বুঝে সুঝে। অবশ্য যারা স্কেল তৈরি করেন তারা অভিজ্ঞ হওয়ার পরেই করেন, আগে করে লাভ নাই, ভালো কিছু করতেও পারবে না, এটাই স্বাভাবিক। ধরা যাক প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের ভাষার দক্ষতা পরিমাপ করে এমন একটি অভিক্ষা তৈরি করা হবে। মনে করো যে আমরা তৈরি শুরু করলাম, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করা সকল শিশুরা এই অভিক্ষার জনগোষ্ঠী, মানে সমগ্র বা পপুলেশন যেটা ছিল। এখন সকল প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এমন সকল শিশুদের অভিক্ষার মাধ্যমে তাদের গড় সাফল্যাঙ্ক। তাহলে দেখো যে প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশে কত পড়ে, নিশ্চয়ই হলে 1 কোটির মতো হতে হবে। তাদের আদর্শ বিস্তৃতি, তাহলে গড় সাফল্যাঙ্ক এবং আদর্শ বিস্তৃতি নির্ণয় করা খুব কষ্টকর, দুঃসাধ্য, বলা যায় প্রায় অসম্ভব। প্রায় 1 কোটি জনের উপর কি প্রয়োগ করা সম্ভব? তথ্য সংগ্রহ করা, গবেষণা করা সম্ভব? অসম্ভব। সেজন্য এই বিশাল জনগোষ্ঠী থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু নমুনা নেওয়া হয়, সেগুলো একই সাথে প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা রয়েছে। নমুনাগুলো ছোট হওয়ার কারণে এর উপর সহজে ভাষাগত দক্ষতার অভিজ্ঞতা প্রয়োগ করে মানদণ্ড তৈরি করা হয়। তাহলে কত ধরলাম? আমাদের কত আছে? 1 কোটি। ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ধরলাম যে শিক্ষার্থী আছে কত? 1 কোটি। তাহলে 1 কোটি থেকে আমরা কমপক্ষে তো 30,000 নিতেই পারি, তাই না? 1 কোটি থেকে 30,000 নিলে আমাদের সমস্যা আছে বলো? সমস্যা কিন্তু নাই। তাহলে এটা এমন করতে হবে যে বাংলাদেশের প্রত্যেক অঞ্চল থেকে যেন থাকে, শহর থেকে যেমন থাকবে, গ্রাম থেকে থাকবে, ধনীর ছেলেপেলে যেমন থাকবে, গরিবের থাকবে, প্রতিবন্ধী থাকতে হবে, মানে যত ক্যাটাগরির মানুষজন পাওয়া যায়, আর্থিক অবস্থা মানে যা কিছু থেকে ভাগ করা যায়, সব ধরনের কিন্তু এই মানুষকে আমরা নিব এখানে, 30,000 জনকে নিব, তবেই কিন্তু একটা ভালো আমরা গড়মান পাবো, তাছাড়া কিন্তু গড়মান ভালো হবে না। ধরলাম ঢাকা শহরে তো 30,000 স্টুডেন্ট পাওয়া সম্ভব, তাই না? ঢাকা শহরে তুমি ঢাকা শহর নিয়ে শুধু গবেষণাটা বের করলা, গড়মান বের করলা, তাহলে কি ওই বান্দরবনের যে আদিবাসী আছেন তাদের কোনো কিছু নাই, তার সাথে তুলনা করলে হবে? বা সুন্দরবনে আছে, বা হলো কুড়িগ্রামের এই গরিব অঞ্চলে, চরে অঞ্চলে কেউ আছে, সেটা কি হবে? তা কিন্তু হবে না। সেই জন্য সকল ধরনের প্রতিনিধিত্বমূলক নমুনা কিন্তু সংগ্রহ করে এই আদর্শমান তৈরি করতে হবে। দেখো এবার সাংস্কৃতিক প্রভাব বলি, যে মানুষের আচার আচরণের উপর সংস্কৃতির বেশ বড় ভূমিকা রয়েছে এবং সাংস্কৃতিকভাবে মানুষের আচরণের পরিবর্তন হয়। মনোবিজ্ঞান যেহেতু মানুষের আচরণ এবং বিভিন্ন মানসিক প্রক্রিয়ার বিজ্ঞানসম্মত আলোচনা করা হয়, সেই জন্য মনোবৈজ্ঞানিক অভিক্ষায় সাংস্কৃতিক পরিবর্তনের কথা গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। আবার মানুষের আচরণের ভিন্নতার জন্য সংস্কৃতির পাশাপাশি পরিবেশও বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দেখো উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের গাণিতিক দক্ষতা পরিমাপক অভিক্ষা সাফল্যাঙ্ক মূল্যায়ন করার জন্য ইউরোপে যে মানদণ্ড তৈরি করা হয়েছে সেই মানদণ্ড এশিয়ায় ব্যবহার করা যুক্তিসঙ্গত হবে না। দেখো আমরা তো আসলে বিদেশিদেরই কিন্তু ফলো করি, ওগুলোই কিন্তু কাজে লাগাই, যেহেতু আমরা নিজে তৈরি করতে পারি না, আমাদের সেই সামর্থ্য কোনো কিছুই নাই। যদি সরাসরি এটা ব্যবহার করতে চাই সেটা কিন্তু হবে না। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মতো একটা হলো আদর্শমান বা নর্ম তৈরি করে নিতে হবে, যাতে আমাদের মধ্যে আমরা তুলনা করতে পারি।
ওদের জিনিস কিন্তু আমাদের দেশে তুলনা করতে হবে, কারণ ওদের সংস্কৃতি এটা সেটা সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন। দেখবে যে ওরা কোনো শব্দের অর্থ এক জানে, ওটাই কিন্তু এটা। এমনকি রংপুরে যে শব্দের অর্থ, চিটাগাঙ্গের কিন্তু অর্থ কিন্তু ভিন্ন হয়, ব্যাপারগুলো কিন্তু তাই। সেই জন্য যে সংস্কৃতির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। প্রথমত ইউরোপের সংস্কৃতি বা পরিবেশের সাথে এশিয়ার সংস্কৃতি বা পরিবেশের বেশ বড় ধরনের পার্থক্য রয়েছে। এছাড়া একজন ইউরোপীয় শিশুর স্কুল জীবন শুরু হওয়ার সময় তার বয়স এবং একজন এশীয় শিশুর স্কুল জীবন শুরু হওয়ার বয়সের মধ্যেও পার্থক্য রয়েছে। তাদের বুদ্ধিমত্তা, বিভিন্ন দক্ষতা, পড়াশোনা করার পদ্ধতি, সুযোগ সুবিধা অনেক পার্থক্য আছে এবং এই জিনিসগুলো সব কিন্তু মেনে নিতে হবে, তাছাড়া কিন্তু কোনো কিছু করে লাভ নাই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা শেষ করে ফেলছি। এখন আমরা যে তোমাদের যে আরো ভালোভাবে জানার জন্য আমরা প্রশ্ন উত্তর যে পর্বটি রেখেছিলাম সেটা আগামী ক্লাসে দিব। যেহেতু আগামী ক্লাসটা ছোট, এই প্রশ্নপত্রগুলো ওখানে গিয়ে যাবে, তাহলে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবো। দেখো যে সংক্ষিপ্ত প্রশ্ন কেমন হতে পারে, সে আদর্শ মানদণ্ড বা নর্ম কি, বয়সভিত্তিক আদর্শ মান সম্পর্কে আলোচনা করো, আদর্শ মানদণ্ড উত্তম কোন, আদর্শ মানদণ্ড উত্তম কেন, অভিক্ষার আদর্শায়ন কি, অভিক্ষার আদর্শনের প্রয়োজনীয়তা লেখো। তারপরে দেখো যে আজকে আমরা এই বিষয়গুলোই জানলাম, যে আদর্শায়নের উদ্দেশ্য, সংজ্ঞা, আদর্শ মানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, এর শ্রেণীবিভাগগুলো এবং কোন কোন ক্ষেত্রে এগুলো প্রভাব বিস্তার করতে পারে সেই বিষয়গুলো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে যে কোনো মাধ্যমে জানাতে পারো, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো তোমরা এই রেফারেন্সের বইগুলো ব্যবহার করতে পারো। সাথে এই বইটা তো কথা তোমাদের বলা হয়নি, তো প্রত্যয়ের একটা বই আছে, তো এই বইটা তোমরা হলো ইচ্ছাগুলো দেখতে পারো, যদিও মানের দিক থেকে একটু কম থাকতেই পারে, খুব স্বাভাবিক। তবে তোমরা হলো যে এই 6 নম্বর বইটা, নিহারঞ্জন স্যারের 6 নম্বর বইটা, এই বইটা অবশ্যই ভালো মানের বই, এখান থেকেই তোমরা সবকিছু পেয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ থেকে আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে এবং একই সাথে আমি প্রত্যাশা করি আগামী ক্লাসে এবং সর্বশেষ ক্লাসেও তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো। টাটা, বাই বাই।